বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের হতাহতের মর্মান্তিক ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সরকার সমন্বয়হীনতা ও ব্যর্থতার নজির স্থাপন করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই ঘটনায় সরকারের সক্ষমতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, একই সঙ্গে প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় কেন যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ঘটনার দায় কার। এসব প্রশ্নে আজকের আলোচনার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, সাবস্ক্রাইব করুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল। কাদির, যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনা ঘটেছে, সেখানে সরকারের ব্যর্থতা বা সক্ষমতার প্রশ্ন কেন আসছে? আসলে এত শিশুর মৃত্যু একসঙ্গে এটা কিন্তু বাংলাদেশ এর আগে খুব কমই দেখেছে। মর্মান্তিক মৃত্যু, নিষ্ঠুর মৃত্যু বলা যায়। এটা পুরো সমাজে সারা দেশে এক ধরনের আবেগ তৈরি করেছে সব মানুষের মধ্যে। সেই পরিস্থিতি সামলাতে গিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রতিটি পদক্ষেপ নিয়েই প্রশ্ন তোলার সুযোগ ছিল এবং প্রশ্ন উঠেছে, নানান ধরনের অভিযোগ উঠেছে। যদি বলা যায় যে সেখানে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুর ঘটনাগুলো প্রকাশ করা শুরু করতে কয়েক ঘন্টা সরকারকে সময় নিতে হয়েছে। কয়েক ঘন্টা পর গিয়ে সরকারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনাগুলো বলা হয়েছে, ফলে এক ধরনের প্রশ্ন তোলার সুযোগ হয়েছে মৃত্যুর ঘটনাগুলো নিয়ে। এরপর চিকিৎসার ব্যাপার, যারা আহত হয়েছে সেখানে শিশুদের পোড়া দেহ, যা সেই মর্মান্তিক পরিস্থিতি, সেটা সামাল দেওয়ার জন্য তাদেরকে যে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু হাসপাতালগুলোর যে পরিবেশ ছিল, বিশেষ করে বেশি সংখ্যক শিশু যে হাসপাতালে নেওয়া হয়েছিল, ঢাকার বার্ন ইনস্টিটিউট, যেটা জাতীয় বার্ন ইনস্টিটিউট, সেখানে যে ধরনের পরিস্থিতি ছিল, একের পর এক ঘটনা, একের পর এক আহতদের নিয়ে আসা হচ্ছে, একের পর এক উপদেষ্টারা আসছেন প্রোটোকল নিয়ে, লোকবল নিয়ে, তারা সেখানে ঢুকছেন, ঘুরছেন, রাজনীতিকরা আসছেন, বড় বড় দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা আসছেন দল বল নিয়ে। সেখানে একটা চরম বিশৃঙ্খল অবস্থা। চিকিৎসকরাই হিমশিম খাচ্ছেন সেখানে সেবা দিতে। সেখানে যে এগুলো যে ইনফেকশন হতে পারে, এগুলো যে খুবই স্পর্শকাতর আগুনে পোড়া আহতদের, সেই বিষয়টা কেউ মাথায় রাখছেন বা এটা নিয়ন্ত্রণ করার জন্য কোনো ব্যবস্থা সেরকমটা চোখে পড়েনি। স্বেচ্ছাসেবক অনেক সংগঠন দাঁড়িয়ে গেছেন, সেটাই আবার ব্যক্তিগতভাবে বেসরকারিভাবে অনেক স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে গেছেন, সেটাই আবার আরও বড় বিশৃঙ্খলা তৈরি করছে ওই হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। এই যে চরম বিশৃঙ্খলা, তারপর দেখা গেছে যে উদ্ধার তৎপরতাকে ঘিরে এক ধরনের অস্থির পরিস্থিতি। প্রথমে গিয়েই সেটাকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে নেওয়া হয়েছে, সেনা সদস্যরা নিয়েছেন, পুলিশ সদস্যরা নিয়েছেন। সেখানে অভিযোগ উঠেছে যে ছাত্র এবং শিক্ষক, ওই স্কুলের ছাত্র শিক্ষকদের লাঠিচার্জ করা হয়েছে। এই যে বিষয়গুলো, তারপরে দেখা গেছে যে আরেকটা বিষয়, যেটা হচ্ছে যে এত বড় একটা ঘটনা, সেখানে চিকিৎসার বিষয়টা মূল বিষয়, সেখানে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, তার কোনো তৎপরতাই দৃশ্যমান ছিল না। এটা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তারপরে যদি বলা যায় যে এই ঘটনাগুলোকে যে সমন্বয় করা সরকারের দিক থেকে, সেরকম কোনো তৎপরতা চোখে পড়েনি। সে কারণেই ব্যর্থতা, সমন্বয়হীনতা, অদক্ষতা, বিশ্বাসযোগ্যতার অভাব, এই প্রশ্নগুলো উঠছে। বিশ্লেষকরা বলছেন, আমি অধ্যাপক আনু মোহাম্মদ, যিনি নাগরিক আন্দোলন নিয়ে নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করতে, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে এর আগে এ ধরনের যত দুর্বল সরকারই হোক, এর আগে এ ধরনের তারা দেখেননি, এতটা ব্যর্থতা এখানে তারা দেখছেন। ফলে তারা মনে করছেন যে সরকারের দুর্বলতা, ভঙ্গুর অবস্থা, সেটাই প্রকাশ পেয়েছে এখানে। ঢাকায় সামরিক স্থাপনা এবং জনবহুল এলাকায় যুদ্ধবিমান চালানো নিয়েও বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। এখন সেটা নতুন করে সামনে এসেছে, এমন সমালোচনা কেন? যদিও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা কখনোই হালে পানি পায়নি। এটা নিয়ে কোনো সরকারই কখনোই সেভাবে গুরুত্ব দিয়েছে এটা মনে হয়নি। আমি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন এম রহমতুল্লাহ, তিনি অবসরপ্রাপ্ত, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে এই ঢাকা শহর একটা জনবহুল জায়গা, সেই জায়গাতে এই ধরনের যুদ্ধবিমান পরিচালনা করা এটা বেশ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা জেনেও
সরকারগুলো উদাসীন থেকেছে। বর্তমান সরকারের বয়সও কিন্তু কম হয়নি, 11 মাস বয়স হয়ে গেছে। তারাও মানুষের নিরাপত্তার প্রশ্নটা কখনো মানে নজরে নেয়নি। এখানে এই প্রশ্নটা উঠেছে যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের আশেপাশে স্থাপনা, এই জায়গাটাতে কিভাবে যুদ্ধ বিমান পরিচালনা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে বা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা উঠেছে। যে স্কুলে, যে মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমানটি পড়েছে, রানওয়ের পাশে এরকম একটি স্কুল কিভাবে হয়, শিশুদের একটি স্কুল, এই প্রশ্নটাও কিন্তু উঠেছে। ফলে এই প্রশ্নগুলো উঠছে। এমনকি প্রশ্ন উঠছে যে এখানে বাংলাদেশে এর আগে বিভিন্ন সময় যদিও আলোচনা হয়েছে, আপনি প্রশ্নেই বলছিলেন যে এখানে সামরিক স্থাপনাগুলো আছে, নৌবাহিনীর সদর দপ্তর, এখানে বিমান বাহিনীর সদর দপ্তর, তাদের যুদ্ধ বিমান মানে প্রশিক্ষণের বেস, তারপর এমনকি ঢাকা সেনানিবাস, এগুলো নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। কিন্তু এগুলোর পক্ষে কর্তৃপক্ষ বা সরকারগুলো সবসময় যুক্তি দিয়ে আসছে। কিন্তু আবার নতুন করে এই প্রশ্নগুলো সামনে এসেছে যে জনবহুল এই জায়গায়, যেখানে মানে ঢাকা নগরীতে যে সংখ্যক মানুষ বসবাস, সেটা পৃথিবীর অনেক দেশেই মানে এটা বাংলাদেশের অবস্থানটা অনেক খারাপ অনেক দেশের সাথে তুলনা করলে। সেটা কতটা বিবেচনায় নেবে কর্তৃপক্ষগুলো, উদাসীনই থাকবে কিনা, এটা বিশ্লেষকদের প্রশ্ন। আসলে শিক্ষা এবং আইন উপদেষ্টাকে ঘটনার পর দিন অবরুদ্ধ করার ঘটনা ঘটে সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। আবার সচিবালয়ে একদল বিক্ষোভকারী ঢুকে পড়েছিল এবং সেখানেও একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। এইসব পরিস্থিতির কেন উদ্ভব হলো? আমি যেটা বলছিলাম একটু আগে, যে ঘটনার দিন মানে যেদিন বিমান বিধ্বস্ত হয়েছে, সেদিন মৃত্যুর ঘটনাগুলো বলার ক্ষেত্রে বা প্রকাশ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অনেক সময় নেওয়া হয়েছে। ফলে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে মৃত্যু নিয়ে, নানান ধরনের আলোচনা সামাজিক মাধ্যমেও করা হয়েছে, এই সুযোগটা তৈরি হয়েছিল। সেটা একটা ক্ষোভ তৈরি করেছে। এমনিতেই এত সহপাঠীর মৃত্যু, এত শিশুর মৃত্যু, সেটা ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করেছে। সারা দেশেই আবেগ, শিক্ষার্থীদের মধ্যে এটা আরও ক্ষোভ তৈরি করেছে। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদেরকে সেখানে লাঠিচার্জ করার যে অভিযোগ উঠেছে, এই সব ক্ষোভ দানা বেঁধেছে। ফলে তারা এই বিষয়গুলোতে দাবি তুলে তারা এই মানে যখন তারা আন্দোলন করছিল, এর মধ্যেই উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেকজন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তারা সেখানে গেছেন। ফলে তারা তাদের মানে ক্ষোভের মুখে পড়েছেন। তাদেরকে 9 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে। যদিও তারা এই শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করে তারা বলেছেন তাদের দাবিগুলো সবই যৌক্তিক, যে কেন লাঠিচার্জ করা হলো সেজন্য ক্ষমা চাইতে হবে, মৃত্যুর সংখ্যা নিয়ে মানে অন্ধকারে রাখা যাবে না, এই বিষয়গুলোতে তারা বলছেন যে এগুলো সবই তারা মেনে নিচ্ছেন। কিন্তু তারপরেও শান্ত করা যায়নি ওই ক্ষোভের থেকে। তাদের একটা ক্ষোভ, এক ধরনের, এটা বিশ্লেষকরা কেউ কেউ বলছেন যে এক ধরনের বিশ্বাসযোগ্যতার যে ঘাটতি, যে সরকার আসলে কি করছে তার থেকেও যে এই ক্ষোভ, সেটা সামাল দেওয়া যায়নি। সে কারণে 9 ঘন্টা অবরুদ্ধ থেকে তাদের পরে নিরাপত্তা, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিয়ে তাদেরকে বিকল্প পথে বের হয়ে আসতে হয়েছে সেখানে। তো এই একটা পরিস্থিতি হয়েছে। আর সচিবালয়ের যে বিষয়টা আপনি বলছিলেন, ওই যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরদিন, আপনি মধ্যরাতের পর রাত 3টার সময় গিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে অন্য একজন উপদেষ্টার ফেসবুক পাতা থেকে জানতে হচ্ছে। ভোরবেলা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অনেক পরীক্ষার্থী অভিভাবকরা গেছেন পরীক্ষার হলে, গিয়ে জানতে পেরেছেন পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা মানে এই যে বিষয়গুলো, ওই যে স্কুল এবং কলেজে, সেই কলেজেও তো অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতেন। তো এই বিষয়টা তো বিশ্লেষকরা মনে করছেন যে এটা সরকারের আগেই বিবেচনা করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। এইখানেই সমন্বয়হীনতা, এখানেই ব্যর্থতার অভিযোগগুলো উঠছে। এবং এই সব ঘটনার ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলেন এবং ঐক্য তৈরির আহ্বানও জানান, এবং সেটি নিয়েও নানান রকম আলোচনা, পক্ষে বিপক্ষে অনেকে কথা বলেছেন। ওই বৈঠককে ঘিরে ঠিক কি কি আলোচনা আপনার চোখে পড়েছে? যেটা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘটনার দিন রাতেই 4টি দল, বিএনপি, জামায়াত ইসলামী সহ 4টি দলের নেতাদের সাথে বৈঠক করেছেন। আজকে তারা মানে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন 13টি দলের নেতাদের সাথে। 2টি বৈঠকেই যারা উপস্থিত ছিলেন এরকম কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি,
তারা যেটা বলছেন যে তার একটি বক্তব্য যে একটা মানে ঘটনা ঘটেছে, একটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, এখন ঐক্যবদ্ধভাবে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। কিন্তু রাজনীতিকরা বলছেন যে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা আমাকে বলেছেন, তারা বলেছেন যে কোনো সংকট হলেই যখন আর সরকার ব্যর্থ হচ্ছে, সরকারের মানে কাজ করতে পারছে না, তখনই রাজনৈতিক দলগুলোকে ডাকছেন। এর ধারাবাহিকতা থাকছে না, যে কারণেই সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমন্বয়হীনতা, সাহসের অভাব এবং ব্যর্থতার ঘটনাগুলো ঘটছে। আমি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে এই ধরনের বক্তব্যও এসেছে যে সরকার আসলে মানে যেভাবে মানে কাজগুলো করছে এই ঘটনার পরে, মাইলস্টোন স্কুলের ঘটনাগুলোর পরে, সেই জায়গায় সরকার মানে সঠিক ভূমিকা রাখতে পারেনি। সরকারের প্রতি এক ধরনের মানে আস্থাহীনতা দেখা দিয়েছে মানুষের মধ্যে, সেই জায়গাটা অ্যাড্রেস করা দরকার, এটা তারা বলেছেন। ফলে এই জায়গাতেও সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকেও। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে, দুর্ঘটনার কারণ বা তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা তা নিয়েও সংশয় জানাতে দেখা গেছে কাউকে কাউকে। আসলে বাংলাদেশে এ ধরনের বড় ঘটনা যখন ঘটে তখন সেই দুর্ঘটনার তদন্ত কমিটি অনেক হয়, কিন্তু সেগুলো কখনোই আলোর মুখ দেখে না বা মানুষ জানতে পারে না কি কারণে কি ঘটলো, তদন্ত কমিটি কি বলল। সে কারণেই এবারও সেই সন্দেহ, সংশয় বা প্রশ্নটা উঠছে, আসলে মানুষ জানতে পারবে কিনা। বিমান বাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। বাহিনীগুলো যখন কোনো তদন্ত করে তখন সেটা প্রকাশ্যে আনা হয় না, তারা সরকারের কাছে হয়তো প্রতিবেদন দিয়ে থাকে। আর সরকারের পক্ষ থেকে যেটা তদন্ত কমিটি করা হয়েছে, তারাও আসলে প্রতিবেদন প্রকাশ করবে কিনা সেটা নিয়েও সন্দেহ। তো এখন আসলে বিশ্লেষকরা মনে করছেন যে এই ঘটনাটা যেহেতু মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করেছে, নানা প্রশ্নের জন্ম দিয়েছে, সরকারের ব্যাপারেই আস্থার অভাব দেখা দিয়েছে, ফলে এর তদন্ত যা হবে সেটা প্রকাশ করা প্রয়োজন। কিন্তু আসলে সরকার কি করবে বা প্রকাশ করবে কিনা সেটা এখনো সরকারের দিক থেকে কিছু বলা হয়নি। শরীরের 15% বার্ন হলে কি বিপদ কম, কিংবা 75% পোড়া মানেই কি নিশ্চিত মৃত্যু? মাত্র 5% পুড়লেও মারা যেতে পারে মানুষ। কত শতাংশ পুড়েছে সেটাই বা কিভাবে বুঝবেন? এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এইখানে। রোগীর শরীরের কতটা অংশ পুড়েছে তা বুঝে যদি দ্রুত চিকিৎসা শুরু করা যায় তাহলে জীবন বাঁচানোর সম্ভাবনাও বাড়ে। চিকিৎসকরা এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানেন, যেগুলো সারা বিশ্বে স্বীকৃত। দিনাজপুর মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুমি জানান, শরীরের বিভিন্ন অংশকে 9% হিসেবে কাউন্ট করে ভাগ করা হয় এবং যোগ করলে সেটা 100% পোড়া। সেটা হচ্ছে খুব দ্রুত, যেমন হাত, পুরো হাত, আর্ম থেকে আঙ্গুল পর্যন্ত 9%, পায়ের সামনের অংশ 9%, পিছনের অংশ 9%, এইরকম। এটা আমরা করি সাধারণত খুব দ্রুত সময়ের জন্য, বা কোথাও হঠাৎ করে কোনো প্রিপারেশন ছাড়া কোনো রোগী যদি দেখি তখন আমরা সাধারণত এটা ক্যালকুলেট করি। দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এমন ক্ষেত্রে রুল অফ 9 এর প্রয়োগ হয়। তবে আরো নিখুঁতভাবে বুঝতে হলে ল্যান্ড অ্যান্ড ব্রাউডার চার্ট ব্যবহার করা হয়। বাচ্চা ও বড়দের জন্য এই চার্টে আলাদা আলাদা হিসাব থাকে। এই চার্টটায় একটা ছবি আঁকা থাকে, একজন অ্যাডাল্ট মানুষ এবং বাচ্চাদের ক্ষেত্রে আলাদা পার্সেন্টেজ কাউন্ট করা হয়। রোগী কতখানি পুড়েছে সেটা ওই ছবিতে এঁকে ফেলি, কতটুকু ডিপ, কতটুকু সুপারফিশিয়াল বা কম পোড়া, কম গভীর পোড়া, এগুলো এঁকে ফেলি। তারপর সেটাকে ক্যালকুলেট করি পাশে লেখা ছক অনুযায়ী। এই চার্ট অনুযায়ী বড়দের ক্ষেত্রে মুখ পুড়লে সেটি 4.5% ধরা হয়, কিন্তু ছোট বাচ্চাদের মাথা তুলনামূলক বড় হয় বলে সেই অংশ 9% পর্যন্ত ধরা হয়। আরো একটি পদ্ধতি আছে, রুল অফ থাম, যেখানে রোগীর হাতের তালুকে 1% ধরে হিসাব করা হয়। যখন পোড়ার জায়গাটা ছোট বা কোনো ইরেগুলার শেপড হয় তখন এটি ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত ও বিশ্বব্যাপী স্বীকৃত দুটি নিয়ম হলো রুল অফ লাইন এবং ল্যান্ড অ্যান্ড ব্রাউডার চার্ট।
শরীরের কতটা অংশ পুড়েছে শুধু তার উপর নির্ভর করে একজন রোগী কতটা ঝুঁকিতে আছেন সেটা কিন্তু বোঝা যায় না। বয়স, শরীরের অবস্থা, আগের কোনো রোগ আছে কিনা, এমন অনেক বিষয় একসাথে বিবেচনা করতে হয়। মিস সুমির মতে, যদি রোগী তরুণ হন এবং আগে থেকে কোনো রোগ না থাকে তাহলে 15% পর্যন্ত বার্ন সাধারণত ভালো হয়ে যায়। 15 থেকে 30% হলে তাকে হাসপাতালে ভর্তি করে বিশেষ যত্ন নিতে হয়, আর 30%-এর বেশি হলে অবস্থা ক্রিটিক্যাল হয়ে পড়ে। 30 থেকে 50% বার্ন রোগীদের অনেক কষ্ট করে বাঁচাতে হয়। 50%-এর বেশি পুড়লে তা খুবই ঝুঁকিপূর্ণ। আর 70 থেকে 75%-এর বেশি বার্ন হলে বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচানো যায় না রোগীকে। তবে কিছু ক্ষেত্রে মাত্র 5% পুড়লেও কিন্তু রোগী মারা যেতে পারে। খুব বাচ্চা পেশেন্ট বা খুব বয়স্ক পেশেন্ট, যেই পেশেন্টের ডায়াবেটিস, স্ট্রোক কিংবা হাইপারটেনশন সহ প্রেগনেন্সি এই ধরনের কোমরবিডিটি থাকে, তাদের ক্ষেত্রে যে কোনো বার্নে একটু খারাপ হয়ে যাওয়ার রিস্ক থাকে। অনেক সময় শরীর বেশি না পড়লেও রোগীর মৃত্যু হতে পারে ইনহেলেশন বার্ন থেকেও। রোগীর অবস্থা মারাত্মক হতে পারে। ইনহেলেশন বার্ন হয়েছে বা শ্বাসনালী পুড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এই শ্বাসনালী পুড়ে যাওয়াটা পরবর্তীতে শ্বাসনালীতে ARDS বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম তৈরি করে, ল্যারিঞ্জিয়াল ইডিমা করে, কখনো কখনো দেখা যায় নিউমোনিয়া হয়ে পেশেন্ট আলটিমেটলি খারাপ হয়ে যায়। তাই অনেকগুলো ফ্যাক্টর আসলে কাজ করে। চিকিৎসকরা বলছেন শরীর পোড়ার পরবর্তী অবস্থান নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। তাই কখনোই শুধুমাত্র পার্সেন্টেজ অনুযায়ী বলা যায় না যে কেউ ভালো থাকবে নাকি খারাপ থাকবে। বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা-কোলা এবার বাজারে আনছে তাদের নতুন এক সংস্করণ, যা তৈরি করা হবে শুধু আখের চিনি দিয়ে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বসেছেন কোকা-কোলাকে নাকি তিনি কর্ন সিরাপ বাদ দিয়ে আখের চিনি ব্যবহারে রাজি করিয়েছেন। কিন্তু আসল কথা হলো, কোম্পানিটি তাদের পুরনো রেসিপি একটুও পরিবর্তন করছে না, বরং আলাদা করে এক নতুন সংস্করণ আনছে এবং মূল পানীয় ঠিক আগের মতোই উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপ দিয়েই তৈরি হবে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, কোকা-কোলা কোম্পানির সর্বশেষ আয় প্রতিবেদন প্রকাশের দিন এই ঘোষণা দিয়েছে তারা। সেখানে বলা হয়েছে, নতুন উদ্ভাবনের অংশ হিসেবে আমরা যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি সংস্করণ চালু করছি, যা ভোক্তাদের পছন্দে বৈচিত্র্য আনবে। তবে মেক্সিকো সহ কিছু দেশে ইতোমধ্যেই কোকা-কোলার আখের চিনিযুক্ত সংস্করণ বিক্রি হচ্ছে। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন তিনি কোকা-কোলা কর্তৃপক্ষকে কর্ন সিরাপ বাদ দিয়ে আখের চিনি ব্যবহারে রাজি করিয়েছেন। তবে কোম্পানিটির বিবৃতি থেকে বোঝা যাচ্ছে মূল রেসিপিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। আখের চিনিযুক্ত পণ্যটি কেবল নতুন একটি বিকল্প সংস্করণ হিসেবে আসছে। কোকা-কোলার সিইও জেমস কুইন্সি বিনিয়োগ বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় বলেন, আমরা বিভিন্ন ধরনের মিষ্টি উপাদান নিয়ে কাজ করছি। ইতোমধ্যে কিছু পণ্যে আমরা আখের চিনি ব্যবহার করছি, যেমন লেমনেড বা কফি জাতীয় পানীয়। তাই নতুন সংস্করণটি ভোক্তাদের জন্য একটি টেকসই বিকল্প হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ এই চিনির গল্প কেন? কারণ যুক্তরাষ্ট্রে কর্ন সিরাপের বদলে প্রাকৃতিক আখের চিনি ব্যবহার নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। বিশেষ করে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরেই উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপকে টাইপ 2 ডায়াবেটিস ও মোটা হওয়ার ফর্মুলা বলে আখ্যা দিয়েছেন। কেনেডি চান মার্কিন খাদ্যপণ্যগুলো থেকে কৃত্রিম ও অধিক প্রক্রিয়াজাত উপাদানগুলো অপসারণ হোক। মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন সেন্টার ফর সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্টের নীতি বিজ্ঞানী ইভা গ্রিনথাল বলেন, শুধু চিনির উৎস বদলালেই হবে না, বরং চিনির পরিমাণ কমানোর উপরই মূল জোর দেওয়া উচিত। অন্যদিকে কোকা-কোলার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পেপসিকো এখনই বড় কোনো পরিবর্তনে যাচ্ছে না। তবে তারা সদ্য চালু করা প্রিবায়োটিক সোডা এবং তাদের অধিগৃহীত ব্র্যান্ড পপ্পিতে আখের চিনি ব্যবহার করছে। এ বিষয়ে পেপসিকো সিইও র্যামন লাগুয়ার্তো বলেন, যুক্তরাষ্ট্রে আখের চিনির দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সরকার যদি এটির মূল্য সাশ্রয়ী করতে পদক্ষেপ নেয়, তবে পুরো শিল্পেই পরিবর্তন আনা সম্ভব হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। তেল আবিব যদি তেহরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়,
তবে ইরানও জবাব দিতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে বুধবার 23 জুলাই এই মন্তব্য করেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি নিয়ে আমি খুব আশাবাদী না। যে কোনো সময় আরও জটিল হতে পারে পরিস্থিতি। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। পেজেশকিয়ানের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন পশ্চিমা দেশগুলো ইরানের চলমান পারমাণবিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টায় আছে। চলমান সংঘাতের পর যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা কম ক্ষতিকর ছিল। আল জাজিরাকে পেজেশকিয়ান বলেন, আমরা যে কোনো নতুন ইসরায়েলি সামরিক পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে হামলার জন্য তৈরি। যুদ্ধবিরতি নিয়ে আমরা খুব একটা আশাবাদী না। আমাদের শীর্ষ নেতৃত্বকে শেষ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে ইসরায়েল। 12 দিনের হামলা পাল্টা হামলার পর 24 জুন ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই 12 দিনে ইরানে 9 শতাধিক মানুষ নিহত হয়, তাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলে নিহত হয় অন্তত 28 জন। পেজেশকিয়ান বলেন, বিরোধিতার মধ্যেও আন্তর্জাতিক আইন মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। আমরাও এটা বলি, কারণ ইরান পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে। আমাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে। আমরা কূটনীতিতে বিশ্বাসী, কোনো হুমকি মানব না। পেজেশকিয়ানের বক্তব্যের মিল রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আগের মন্তব্যের সঙ্গে। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে 21 জুলাই সোমবার সাক্ষাৎকারে আরাগচি বলেন, তেহরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না, তবে আলোচনা ভিত্তিক সমাধানে আগ্রহী আমরা। তেহরান নিশ্চয়তা দেবে কর্মসূচিটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে। বিনিময়ে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, ইসরায়েলের হামলার মূল উদ্দেশ্য ছিল তেহরানের শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়া। তিনি বলেন, 15 জুন তেহরানে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইসরায়েল আমার উপর হত্যা চেষ্টা চালায়। অল্পের জন্য সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। হত্যা চেষ্টার বিষয়ে জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, এটি ছিল ইসরায়েলি কমান্ডারদের জঘন্য পরিকল্পনার অংশ। তারা ইরানের রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করেছিল। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে তারা। ইসরায়েল চেয়েছিল অস্থিরতা সৃষ্টি করে ইরানকে পুরোপুরি পতনের মুখে ঠেলে দেওয়া, কিন্তু এতে তারা ব্যর্থ হয়েছে। 21 জুলাই সোমবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, গত মাসের হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কি ক্ষতি হয়েছে তা এখনও পর্যালোচনা করছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। তিনি বলেন, তেহরান শিগগিরই এ বিষয়ে তাদের মূল্যায়ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানাবে। তিনি বলেন, ইরান এখনও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি। তারা যদি আবার পরিদর্শক পাঠাতে চায়, তাহলে সেই অনুরোধ সতর্কভাবে বিবেচনা করা হবে। চলতি মাসের শুরুতে পেজেশকিয়ান একটি আইনে সই করেন। এতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় ইরান। তখন IAEA এর পরিদর্শকরা ইরান থেকে চলে যান। 25 জুলাই শুক্রবার তুরস্কে ইরান, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্ব পরাশক্তিদের সঙ্গে 2015 সালে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করে ইরান। 2018 সালে যুক্তরাষ্ট্র থেকে সরে দাঁড়ালে মুখ থুবড়ে পড়ে চুক্তিটি। এখন এই 3 দেশ বলছে, ইরান যদি আবার আলোচনায় না বসে, তবে নতুন নিষেধাজ্ঞা দিতে বাধ্য হবে তারা। প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তুরস্ক। বলা হচ্ছে এটি তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। টাইফুন ব্লক 4 নামের এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি রকেটসান। এটি পূর্বের তৈরি টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ। সামরিক বিশ্লেষকরা বলছেন, নতুন এই সংস্করণটি একাধারে গতি ও ধ্বংস সক্ষমতার দিক দিয়ে পূর্ববর্তী মডেলগুলোকে ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়েছে।
রকেটসান এক বিবৃতিতে জানিয়েছে 7 টনেরও বেশি ওজনের এই টাইফুন ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহন করতে পারে এবং শত্রুপক্ষের যে কোনো কৌশলগত স্থাপনা অনেক দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। এর মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় যুক্ত হয়েছে নতুন এক রেকর্ড। যদিও এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি কতদূর অতিক্রম করে লক্ষ্যে আঘাত হানতে পারে তা বিস্তারিত জানানো হয়নি। তবে তুরস্কের সামরিক বিশ্লেষকরা বলছেন, আনকারার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে টাইফুন ব্লক 4 এর অন্তর্ভুক্তি তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাদের প্রত্যাশা, টাইফুন ব্লক 4 শুধুমাত্র দেশের আকাশসীমা নয়, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও তুরস্কের অবস্থানকে দৃঢ় করবে। IDEF 2025 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় রকেটসান আরও 5টি উন্নত অস্ত্র ব্যবস্থা উন্মোচন করেছে, কিন্তু টাইফুন ব্লক 4 ছিল সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় উদ্ভাবন। রকেটসানের সিইও মুরাত ইকিনজির মতে, এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমে তুরস্ক শুধু আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তির প্রতিযোগিতায়ও নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠার পথে এক ধাপ এগিয়ে গেল। I think maybe the largest deal in history with Japan. জাপানের সঙ্গে নতুন এক বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, জাপানের সঙ্গে মার্কিন বাণিজ্যের ইতিহাসে এটাই সবচেয়ে বড় চুক্তি। 22 জুলাই হোয়াইট হাউসে এ ঘোষণা দেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে 550 বিলিয়ন বা 55,000 কোটি ডলার বিনিয়োগ করবে জাপান, যার 90% লাভই পাবে যুক্তরাষ্ট্র। গাড়ি, চাল, ট্রাক ও কৃষি সামগ্রী সহ মার্কিন পণ্যের জন্য নিজেদের বাজার খুলে দেবে জাপান। তাছাড়া টোকিওর সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের আলাস্কায় গ্যাস পাইপলাইন প্রকল্পের সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। নতুন চুক্তির আওতায় মার্কিন বাজারে জাপানি পণ্যের ওপর 15% পাল্টা শুল্ক চালু থাকবে। এতে অবশ্য অটোমোবাইল বাজারের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় এগিয়ে গেল জাপান, কারণ এপ্রিল থেকে মার্কিন অটোমোবাইল বাজারে 25% শুল্ক চালু আছে, যা নিজেদের ক্ষেত্রে কমাতে পেরেছে জাপান। জাপানের পক্ষ থেকে শুল্ক আলোচনার দায়িত্বপ্রাপ্ত রিওসেই আকাজাওয়া বলেন, জাপান বিশ্বের একমাত্র দেশ যা অটোমোবাইল ও যন্ত্রাংশের ওপর শুল্ক কমাতে পেরেছে। জানান, জাপানের 550 বিলিয়ন ডলারের বিনিয়োগ মার্কিন বাজারে ঢুকবে ইকুইটি ও ঋণ হিসেবে। যুক্তরাষ্ট্রে জাপানি বিনিয়োগের প্রধান কিছু ক্ষেত্র যেমন ওষুধ ও সেমিকন্ডাক্টর শিল্পে যাবে এ অর্থ। তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে গিয়ে জাপানের কৃষিকে ক্ষতিগ্রস্ত করা হবে না বলে জানান আকাজাওয়া। অন্যদিকে জুনে ট্রাম্প অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট চাল ও গাড়ি কিনছে না জাপান। এবার তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি চাল কিনতে জাপানকে চাপ দিতে পারেন ট্রাম্প। 2024 সালে যুক্তরাষ্ট্র জাপানে 80 বিলিয়ন বা 8,000 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ছিল তেল, গ্যাস, ওষুধ ও আকাশ পরিবহন সংক্রান্ত পণ্য। নতুন চুক্তি প্রসঙ্গে জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আপাতত কিছু জানতে পারেনি সংবাদ মাধ্যম বিবিসি। তাছাড়া লোহা ও অ্যালুমিনিয়ামের ওপর 50% শুল্ক চালু আছে, যা এই চুক্তির অধীনে পড়েনি। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন আকাজাওয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি হলেও জাপানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলো চীন। এদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য কমাতে চাপ দিচ্ছে, ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন এই চুক্তি নিয়ে অস্বস্তিকর এক অবস্থানে পড়ে যেতে পারে জাপান। মার্কিন বাজারে উচ্চ হারের পাল্টা শুল্ক এড়ানোর জন্য আলোচনায় বসতে রপ্তানিকারক দেশগুলোকে 1 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এরপর থেকে ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, ভারত সহ যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক অংশীদার ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষির টেবিলে বসেছে। ট্রাম্প জানান, শীঘ্রই আরও কিছু চুক্তির কথাও জানা যাবে। 21 জুলাই মধ্যদুপুর, উত্তরা, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশ চিরে হঠাৎই ছুটে আসে এক যুদ্ধ বিমান, আর মুহূর্তেই ঘটে যায় নারকীয় বিপর্যয়। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে বিধ্বস্ত হয়। আগুনে পুড়ে হতাহত হয় শিক্ষার্থীরা। পুরো দেশ শোকে স্তব্ধ। কিন্তু দুর্ঘটনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক রহস্যময় পোস্টের স্ক্রিনশট।
একটি ফেসবুক পেজ অ্যানোনিমাস মেইন পেজ একদিন আগেই দিয়েছিল একটি অস্পষ্ট সতর্কবার্তা, যার অর্থ দাঁড়ায় একটি স্কুল ভবন ধসে বহু শিশুর মৃত্যু হবে ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে। এই পোস্ট দেখে অনেকেই বিশ্বাস করতে শুরু করে যেন ওই পেজটি মাইলস্টোন দুর্ঘটনার ভবিষ্যৎবাণী করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে স্ক্রিনশট, চালু হয় জল্পনা কল্পনা, আর মাথাচাড়া দিয়ে ওঠে ষড়যন্ত্র তত্ত্ব। কেউ কেউ এটিকে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের কাজ বলেও দাবি করে। তবে গভীর অনুসন্ধানে উঠে আসে এক ভিন্ন চিত্র। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোস্টে ভবন ধস এবং রক্ষণাবেক্ষণের ত্রুটির কথা বলা হলেও মাইলস্টোন দুর্ঘটনায় এসবের কিছুই ছিল না। ঘটনাটি ছিল বিমান বিধ্বস্ত হবার পর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা। পোস্টে এমন কোনো বিমানের ইঙ্গিত, আগুন কিংবা সময়স্থান নির্দিষ্ট করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এটি একটি ওপেন এন্ডেড বা অস্পষ্ট সতর্কবার্তা, যা ইচ্ছাকৃতভাবে এমন করে লেখা হয় যেন যে কোনো সময় বিশ্বের কোথাও কোনো অনুরূপ ঘটনা ঘটলে সেটিকে মিলিয়ে ফেলা যায়। আর যখন মিল পাওয়া যায় তখন তারা দাবি করে, আমরা তো আগেই এটা বলেছিলাম। আসলে কারা চালায় এই পেজ? পেজ ট্রান্সপারেন্সি অনুযায়ী অ্যানোনিমাস মেইন পেজ পরিচালিত হচ্ছিল মূলত নাইজেরিয়া থেকে। একটি বাংলাদেশি সাইবার টিম তাদের অ্যাডমিনদের পরিচয় প্রকাশ করে, যাদের মধ্যে অন্তত 2 জন ছিলেন নাইজেরিয়ান। পেজটি পরিচালনার অন্যতম উদ্দেশ্য ছিল অনলাইন ফুটবল বেটিং বা জুয়ার ফাঁদে মানুষকে ফেলা। বিশ্বাসযোগ্যতা অর্জনের কৌশল হিসেবে তারা প্রথমে ভবিষ্যৎবাণীমূলক পোস্ট করে, তারপর সেই পোস্টের সঙ্গে যে কোনো ঘটনা মিলিয়ে নিজেদেরকে প্রমাণ করে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে। এরপর শুরু হয় মূল ব্যবসা, ফিক্সড ম্যাচের টিকিট বিক্রি। তাদের কৌশল বেশ চতুর। প্রথমে সাধারণ মানুষের আবেগ এবং কৌতূহলকে কাজে লাগিয়ে তারা পূর্বাভাস দেয়। এরপর সেই সতর্কবার্তাগুলোকে এমনভাবে উপস্থাপন করে যেন তারা আগেই জানতো বড় কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এরপর আসে পরবর্তী ধাপ। আমরা জানি পরবর্তী ফিক্সড ম্যাচের ফলাফল। তারা ম্যাচ ফিক্সিং, জুয়া এবং সাকসেস স্টোরির গল্প তৈরি করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পোস্ট করে ভুয়া স্ক্রিনশট, রিভিউ, এমনকি লাইভ ভিডিও। অনেক সময় অন্য কোনো গ্রুপ বা সাংবাদিকদের ভিডিও ডাউনলোড করে নিজেদের বলে চালিয়ে দেয়। বাংলাদেশে মাইলস্টোন দুর্ঘটনার পর হঠাৎ করেই এই পেজ বাংলাদেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে নানা সতর্কবার্তা দিতে শুরু করে। গাউসিয়া মার্কেটে বোমা বিস্ফোরণ হবে, বাংলাদেশে বড় বড় দুর্ঘটনা আসছে, এসব পোস্ট আতঙ্ক ছড়ায়। মানুষ ক্লিক করে, শেয়ার করে, ফলো করে, আর প্রতারকরা পায় তাদের কাঙ্ক্ষিত রিচ এবং ফলোয়ার। হিউম্যান অ্যাঙ্গেলের প্রতিবেদন যা ফাঁস করে দেয় সব। নাইজেরিয়ার স্বনামধন্য সংবাদ মাধ্যম হিউম্যান অ্যাঙ্গেল 2024 সালে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে, দ্য ফেসবুক নেটওয়ার্ক ইউজিং প্রফেসিস অ্যান্ড ডিসইনফরমেশন টু সুইন্ডল নাইজেরিয়ান্স। এই প্রতিবেদনে তুলে ধরা হয় কিভাবে একটি সংঘবদ্ধ চক্র অ্যানোনিমাস নামের মোড়কে মানুষকে ধোঁকা দেয়, বেটিং জুয়ার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। তাদের অস্ত্র ভবিষ্যৎবাণী, ষড়যন্ত্র তত্ত্ব, ফেক হ্যাকিং ভিডিও, ভুয়া রিভিউ আর আতঙ্ক ছড়ানো। তাদের লক্ষ্য মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা নিঃসন্দেহে হৃদয় বিদারক, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে ভিনদেশি প্রতারক চক্র যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়েছে তা আমাদের সতর্ক হবার উপযুক্ত উদাহরণ। সামাজিক মাধ্যমে যে কোনো ভাইরাল পোস্টকে যাচাই না করে বিশ্বাস করাই এখন সবচেয়ে বড় ঝুঁকি। প্রযুক্তির যুগে বিশ্বাসযোগ্যতা তৈরি করা যেমন সহজ, তেমনি তা ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতাও ততটাই সহজ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।